হাই এভরিওয়ান, গুড ইভিনিং টু অল মাই স্টুডেন্টস। তো আজকে এসে গেছি একটা নতুন টপিক নিয়ে তোমাদের ক্লাস করাতে। তো যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে এটাই বলবো কি আমি অপটোমেট্রি সায়েন্স এবং অ্যালাইড সায়েন্সের উপরে ডিফারেন্ট টপিকের উপর ক্লাসের ভিডিও আপলোড করি। তো তোমরা যারা সেলফ স্টাডি করো তাদের মেবি আমার এই ভিডিওগুলো হেল্প করতে পারে। তো তার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে টপিকটার উপর তোমাদেরকে ক্লাস করাবো, খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটা বেসিক্যালি একটা ডিজিজের মধ্যে পড়ে, একটা অকিউলার ডিজিজ। এটাকে আমরা বলে থাকি স্কুইন্ট অর স্ট্র্যাবিসমাস। এবং তোমরা থাম্বনেল বা তোমরা ভিডিও টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে যে টপিকের উপর আজকে ক্লাস হবে। তো একদম দেরি না করে সবাই খাতা পেন সামনে রাখো এবং আমি ক্লাস করাচ্ছি, তোমরা আমার সাথে সাথে নোটস করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে টুইন অর স্ট্র্যাবিসমাস। কি এই জিনিসটা স্কুইন্ট অর স্ট্র্যাবিসমাস? আমরা পাতি বাংলা যেটাকে বলে থাকি ট্যারা, ঠিক আছে? চোখটা যে ট্যারা হয়ে যায় সেই ট্যারা জিনিসটাকে আমরা স্কুইন্ট অর স্ট্র্যাবিসমাস বলে থাকি। এবার এই স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস আমাদের মানুষ যাদের এই থাকে মানুষের মধ্যে, তো দু ধরনের আমাদের মেডিকেলি দু ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে টেম্পোরারি, মানে আহ, কিছুক্ষণের জন্য ট্যারা হয় আবার ঠিক হয়ে যায়। আরেক ধরনের ট্যারা আছে যেটা কনস্ট্যান্টলি তার চোখটা ট্যারা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের দু রকমের ভাগ করতে পারি। আমি তার আগে একটু ছবি দেখাই একটা। দেখো, এটা একটা বাচ্চার চোখের ছবি। এটা বড়দেরও হতে পারে। তো দেখেছো চোখটা দেখলে কি মনে হচ্ছে? ট্যারা হয়ে গেছে। এইটাকে আমরা স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস বলবো। তো স্কুইন্ট বা স্ট্র্যাবিসমাস আমাদের দু রকমের হতে পারে। একটা হচ্ছে ল্যাটেন্ট, এটাকে আমরা হেটারোফোরিয়া বলতে পারি। আর একটা হচ্ছে ম্যানিফেস্ট। একটা ল্যাটেন্ট স্কুইন্ট, একটা হলো ম্যানিফেস্ট স্কুইন্ট। দুটোর মধ্যে তফাৎ কি? ল্যাটেন্ট যে স্কুইনটা আছে সেটা হচ্ছে হেটারোফোরিয়া যেটাকে বলে, এক নম্বর। সেটা কিছুক্ষণের জন্য আমাদের এরকম ট্যারা হয় আবার ঠিক হয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট এগুলো অ্যাসিম্পটমিক থাকে, পেশেন্ট বুঝতেও পারে না। তো তার আশেপাশে যারা তার চেনা জানা যারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তারা দেখে হয়তো বলে যে হ্যাঁ মাঝে মাঝে ট্যারা হয়ে যাচ্ছে চোখ, তাদের থেকে শুনে সে জানতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাটেন্টের ক্ষেত্রে। কিংবা কিছু কিছু ক্ষেত্রে পড়তে অসুবিধা হতে পারে, চোখ কেঁপে যায়, এরকম বিভিন্ন রকমের অসুবিধা থেকে বুঝতে পারে যে তার ল্যাটেন্ট স্কুইন্ট আছে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে আনডায়াগনোজ থাকে প্রথম দিকে। কিন্তু আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে ম্যানিফেস্ট স্কুইন্ট আমরা পড়বো। ম্যানিফেস্ট স্কুইন্ট যেটা আমাদের এই যে চোখটা দেখছে এরকম কনস্ট্যান্টলি বা বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম চোখ এরকম টেরা হয়ে থাকছে, ঠিক আছে? অর্থাৎ অলওয়েজ এরকম একটা মিস অ্যালাইনমেন্ট অফ আইবল এরকম আমাদের থাকছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো ম্যানিফেস্ট কুইন, বা এটা আরেকটা নাম হচ্ছে হেটারোট্রপিয়া। উপরেরটা ফোরিয়া, নিচেরটা ট্রপিয়া। তো চলো শুরু করা যাক। দেখো, ম্যানিফেস্ট কুইন, প্রেজেন্স অফ মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস। ভিজুয়াল অ্যাক্সিস কি? তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। ভিজুয়াল অ্যাক্সিস হচ্ছে যে অবজেক্ট অফ ফিক্সেশন, যে কোনো বস্তুর দিকে আমরা তাকাচ্ছি সেখান থেকে যে কাল্পনিক রেখা আমাদের থ্রু দ্য সেন্টার অফ দ্য লেন্স, অর্থাৎ নোডাল পয়েন্ট, এবং কোথায় যাচ্ছে আলটিমেটলি ফোবিয়া অফ ফোবিয়া, ঠিক আছে? ফোবিয়া তে পৌঁছচ্ছে এই যে রেখাটা, যেটাকে আমরা ভিজুয়াল অ্যাক্সিস বলি। তো সেই ভিজুয়াল অ্যাক্সিস আমাদের দুটো চোখে মিস অ্যালাইনমেন্ট হয়ে যায়। কিন্তু মিস অ্যালাইনমেন্টটা বুঝবো কি করে? মিস অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারবো শুধু ভিজুয়াল অ্যাক্সিস তো মিস, কারণ ভিজুয়াল অ্যাক্সিস তো প্যারালাল থাকবে না। ভিজুয়াল অ্যাক্সিস আমাদের একটা মানে খানিকটা অ্যাঙ্গেল করা থাকছে, কারণ যখন কোনো বস্তুর দিকে ফোকাস করছি তখন দুটো চোখ কি করছে, কিছুটা হলেও কনভার্জ করে। তো যে যার ফলে কি হয়, ভিজুয়াল অ্যাক্সিস দুটো প্যারালাল থাকে নাকি। তো এটাকে আমাদের কম্পেয়ার করতে হবে আমাদের প্যারালাল যে অ্যাক্সিস আছে সেটাকে আমরা বলি যেটা অ্যানাটমিক্যাল অ্যাক্সিস,
বা অপটিক্যাল অ্যাক্সিস, যার সাথে ভিজুয়াল অ্যাক্সিসের একটা অ্যাঙ্গেল হয় যেটাকে আমরা বলি কাপ্পা অ্যাঙ্গেল। তো দুটো চোখে কাপ্পা অ্যাঙ্গেল যেন ইকুয়াল হয়, তাহলেই আমরা বলতে পারবো অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস, অর্থাৎ দুটো চোখের কাপ্পা অ্যাঙ্গেলের ডিফারেন্স আসছে, ঠিক আছে, অ্যাঙ্গেল কাপ্পা, তাহলে আমরা বলবো মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস। ম্যানিফেস্ট কুইন্ট ক রকমের হয়? ম্যানিফেস্ট কুইন্ট আমাদের ম্যানিফেস্ট কুইন্ট আমাদের দু রকমের, একটা হলো কমিটেন্ট বা কনকমিটেন্ট বা নন প্যারালাইটিক, আর একটা হলো ইনকমিটেন্ট বা প্যারালাইটিক, ঠিক আছে। দুটোর মধ্যে কি তফাৎ আমি জাস্ট একটু বেসিক ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কমিটেন্ট অর্থাৎ বুঝতে পারছো নন প্যারালাইটিক, আর এটা হচ্ছে প্যারালাইটিক। অর্থাৎ কমিটেন্ট স্কুইন্টের ক্ষেত্রে আমাদের যে দেখো, স্কুইন্ট বুঝতে গেলে তোমাদের আগে যেটা বুঝতে হবে, এক্সট্রাঅকুলার মাসলস বুঝতে হবে, এক্সট্রাঅকুলার মাসলস এর ফাংশন বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা স্কুইন্ট ভালো করে বুঝতে পারবো। তো যাদের এক্সট্রাঅকুলার মাসল সম্পর্কে ভালো করে পড়া নেই, তারা ওটা আগে ভালো করে পড়বে, ওই ভিডিওটা আগে দেখবে, দেন তোমরা এই ক্লাসটা করলে খুব ভালো হয়। বাট তাও আমি চেষ্টা করছি ক্লাসের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার। তো এক্সট্রাঅকুলার মাসলস এর মধ্যে যখন কোনো উইকনেস আছে, মানে আমার মুভমেন্ট আছে, অর্থাৎ প্যারালিসিস হয়ে যায়নি এক্সট্রাঅকুলার মাসলস গুলো, তা মুভমেন্ট আছে, কিন্তু কি হচ্ছে যে একটা উইকনেস এর কারণে কি হচ্ছে, দুটো চোখ এক, মানে যখন আমরা বাইনোকুলার যখন মুভমেন্ট করছি কোনো জিনিস দেখার জন্য, যেটাকে আমরা বলি ভার্সন মুভমেন্ট, ঠিক আছে, টেক্সট্রোভার্সন, লিবোভার্সন, তো যে যেই ভার্সন মুভমেন্টই করছি না কেন, আমাদের দুটো চোখ কিন্তু একই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে না ফোকাস করার সময়, একটা কম একটা বেশি হচ্ছে, যার জন্য আমার মিস অ্যালাইনমেন্ট অফ ভিজুয়াল অ্যাক্সিস হচ্ছে। কিন্তু প্রত্যেকে নিজস্ব যে ডেভিয়েশন, দুটো চোখের ইকুয়াল ডেভিয়েশন হচ্ছে না মানছি, কিন্তু যারই যেটাই হোক না কেন, সেটা প্রত্যেক গেজ, অর্থাৎ সেটা উপরের দিকে তাকাক, নিচের দিকে তাকাক, ডান দিক তাকাক, বাঁ দিক তাকাক, ইকুয়ালি চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আমার কথার কথা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আমার ডান চোখ 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েশন করে, আর বাঁ চোখ 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েশন করে, ঠিক আছে, আমি কথার কথা জাস্ট বোঝাচ্ছি। দুটো আমরা যখন যেদিকেই তাকাই না কেন, ডান দিক বাঁ দিক উপর নিচ যেদিকেই তাকাই না কেন, আমাদের কিন্তু দুটো চোখের ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন একই হচ্ছে। যদি রাইট আই 20 ডিগ্রি হয়, লেফট আই 20 ডিগ্রি হবে, রাইট আই 10 ডিগ্রি হলে লেফট আইও 10 ডিগ্রি হবে, কিন্তু সেখানে কি হচ্ছে, আনইকুয়াল হচ্ছে, একটা 10 একটা 20। কিন্তু আমি যেদিকে তাকাই না কেন, এই 10 আর 20টাই মেনটেন থাকছে, এটা কোনটা, কমিটেড স্কুইড, নন প্যারালাইটিক। কিন্তু ইন কেস অফ প্যারালাইটিক স্কুইড, এটাই কিন্তু সব দিকে আবার মেনটেন থাকছে না, মানে অবশ্যই ডিসিমিলারিটি আছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে, একটা চোখে 10-20 ডিগ্রি, একটা চোখে 10 ডিগ্রি, সেটা তো আছে, কিন্তু হয়তো সেটা ডান দিক যখন তাকাচ্ছি তখন এইটা থাকছে, আবার বাঁ দিকে যখন তাকাচ্ছি তখন দেখা গেল একটা 20 ডিগ্রি, একটা 0 ডিগ্রি, বা একটা 5 ডিগ্রি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমরা অ্যাঙ্গেল কম্বিনেশন দেখছি দুটো চোখে, সেটা হচ্ছে ইনকমিটেন্ট বা প্যারালাইটিক স্কুইডের আন্ডারে পড়বে। তো ঠিক দেখো ডেফিনেশনটা সেরকমই বলছে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই নর্মাল এক্সট্রাঅকুলার মুভমেন্ট, কোনো অসুবিধা নেই, নর্মাল এক্সট্রাঅকুলার মুভমেন্ট থাকবে, এখানে কোনো প্যারালিসিস হয় না, এন্ড বা প্যারালিসিস তো আবার কিছু ক্ষেত্রে আবার কিছু রেজিস্ট্যান্স আছে, মানে যে সবসময় যে যে মাসেল, কোন একটা মাসেলের প্যারালিসিসের জন্য সেদিকে মুভমেন্ট হচ্ছে না, সেটাই কিন্তু কারণ নয়, হয়তো ওই মাসেলস এর মুভমেন্টটা অন্য কোনো মাসেলস এর ফাইব্রোসিসের জন্য হতে দিচ্ছে না, তো সেগুলো সব প্যারালিটিক আন্ডারে যাবে, আসবো পরে আসছে। কিন্তু আমার কমিটেন্স স্কুইন্টে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু এক্সট্রাকুলার মাসল সব দিকে কিন্তু অ্যাক্টিভ, কিন্তু হ্যাঁ কেউ একটু বেশি অ্যাক্টিভ, কেউ একটু কম অ্যাক্টিভ, যার জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে যেখানে আমরা যে ইয়ক মাসেলস যেগুলোকে বলি না, যখন সাইমালটেনিয়াসলি দুটো মাসেল একসাথে কাজ করছে, তো সেখানে দুটো চোখের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু ইকুয়াল থাকছে না। কিন্তু হ্যাঁ, এই যে কম্বিনেশনটা নিচ্ছে, যে একটা চোখ 10 ডিগ্রি, একটা চোখ 20 ডিগ্রি ডেভিয়েশন করছে, সেটা ডান দিক তাকালেও হবে, বাঁ দিকে তাকালেও সেই কম্বিনেশন হবে, উপরে তাকালেও সেই কম্বিনেশন হবে, নিচে একই কম্বিনেশন, অর্থাৎ কনস্ট্যান্ট ডিগ্রি অফ ডেভিয়েশন ইন অল ডিরেকশন অফ গেজ। বোঝা গেল? এটা গেল আমাদের কমিটেড স্কুইড। চলে আসি ইনকমিটেড বা প্যারালিটিক। প্যারালিটিক ঠিক যেটা বললাম, যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য লিমিটেড অর রেস্ট্রিক্টেড এক্সট্রাঅকুলার মুভমেন্ট। হতে পারে যে আমার মেন যে মাসেলসটা,
যেটাকে আমরা অ্যাগনিস্ট বলি, অ্যাগনিস্ট মাসেল, সেই মাসেলসটা প্যারালিসিস হয়ে গেছে। ঠিক আছে, অথবা হতে পারে যে আহ, সেই মাসেলসটাকে যে হেল্প করছে, সেই মাসেলসটা অর্থাৎ সেকেন্ডারি যার একটা মাসেলস আছে যে অ্যাগনিস্টকে হেল্প করছে, সেই মাসেলসটা ফাইব্রোসিস হয়ে গেছে, যার জন্য অ্যাগনিস্ট প্রপারলি কাজ করতে পারছে। মানে ফর এক্সাম্পল ধরো এইটা আমার ধরো আই বল, এবারে যখন আই বল ধরো এদিকে নাক আছে এদিকে কান আছে, তার মানে এটা মিডিয়াল সাইড। এবার আই বলটা যখন আমি মিডিয়ালি ঘোরাবো, এটা আমার হচ্ছে মিডিয়াল রেক্টাস, তো মিডিয়াল রেক্টাস আমার টানবে। তো মিডিয়াল রেক্টাস যে টানবে তার জন্য কিন্তু আমার ল্যাটারাল রেক্টাসকে রিল্যাক্স থাকতে হবে, কিন্তু ল্যাটারাল রেক্টাস তো টাইট হয়ে আছে, এই রিল্যাক্স হচ্ছে না, তাহলে মিডিয়াল রেক্টাস কাজ করবে কি করে? বুঝতে পেরেছো? তার মানে হতে পারে মিডিয়াল রেক্টাস প্যারালিসিস, অথবা মিডিয়াল রেক্টাসকে কাজ করতে দিচ্ছে না ল্যাটারাল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। এইরকম এই দুটো কেসেস হতে পারে ইনকম্পিটেন্স। তাহলে কি হচ্ছে ইনকম্পিটেন্স মিনটা, যে তার জন্য কি হচ্ছে আমার, ওই যে বললাম কম্বিনেশনটা, যে ডান চোখ 10 ডিগ্রি ডেভিয়েশন করছে, বাঁ চোখ 20 ডিগ্রি ডেভিয়েশন, এটা শুধুমাত্র ডান দিকে তাকানোর সময় হলো, বাঁ দিকে তাকানোর সময় হলো। তার মানে হচ্ছে ভ্যারি ডিগ্রি অফ স্কুইড ইন ডিফারেন্ট ডিরেকশন অফ কিক্স। ক্লিয়ার? ক্লিয়ার, চল নেক্সট। আচ্ছা এবারে এবারে একটু ডিটেলসে যাই। এবার আমরা আমরা যেটা এবার পড়বো সেটা হচ্ছে কমিটেন্ট স্কুইড নিয়ে আগে আমরা পড়বো। কমিটেন্ট স্কুইড কিন্তু পড়ছি আমরা। কমিটেন্ট স্কুইড আমাদের ডেভেলপ করে কি করে, অর্থাৎ ইটিও প্যাথোজেনেসিস প্যাথোলজিতে বলে যে কি করে এটা হয়, কারণটা। তো বলছে যে এনি ডিস্টারবেন্স occurred between 6 months of age and 6 to 7 years of age, অর্থাৎ যে যখন একটা শিশু জন্মায় তার কিন্তু চোখে ধীরে ধীরে দুটো জিনিস ডেভেলপ করে, একটা হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন, সেটা ডেভেলপ করে, আর একটা হচ্ছে ফিক্সেশন রিফ্লেক্স। ঠিক আছে, কোনো বস্তুকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার যে ক্ষমতাটা সেটা ডেভেলপ করে প্রথম 6 মাসের মধ্যে। এবং তারপরে কি হয়, অকুলার ডেভেলপমেন্ট অর্থাৎ ম্যাকুলার ডেভেলপমেন্ট তখনও চলতে থাকে। আইবলটা হয়তো তৈরি হয়ে গেছে, কিন্তু জন্মাবার পরেও তার রেটিনা কিন্তু কমপ্লিট ডেভেলপমেন্ট চলতে থাকছে। এই যে পিরিয়ডের এই সময়টা একটা গ্রোয়িং পিরিয়ড অফ আইবল, তো সেই সময়ের মধ্যে কোন রকম যদি বাধা হয়, সেটা লাইট ঢুকতে বাধা, বা লাইট ঢুকে যাচ্ছে কিন্তু সেই লাইটটা ব্রেনে পৌঁছচ্ছে না, অথবা ব্রেনেও পৌঁছেছে কিন্তু ব্রেনে ছবি তৈরি হচ্ছে না বা ব্রেনে প্রসেসিংটা হচ্ছে না, কোনো নিউরোলজিক্যাল ব্রেনের ইস্যু আছে, কিংবা ধরো সেখানেও কোনো প্রবলেম নেই, কিন্তু লাইট অ্যাজ এ সিগন্যাল ব্রেনে যাচ্ছে, ব্রেন সেটা প্রসেস করছে, এবার সে অনুযায়ী তো সে মানে একটা ইনস্ট্রাকশন দেবে এক্সট্রাকুলার মাসেলসকে মুভমেন্ট করার জন্য, সেই রেসপন্সটা হয়তো এক্সট্রাকুলার মাসেলসে যাচ্ছে না। অর্থাৎ তিনটে লেভেলে প্রবলেম হতে পারে, একটা সেন্সারি লেভেল, একটা মোটর, একটা সেন্ট্রাল লেভেল, তারপর মোটর লেভেল। অর্থাৎ ডিফারেন্ট পাথওয়ে, সেন্ট্রাল অ্যান্ড মোটর। ঠিক আছে, তাহলে এই যে পাথওয়েটা এটা পুরো ক্লিয়ার থাকবে। এই পাথওয়ের মধ্যে অর্থাৎ সেন্সারি, সেন্ট্রাল অ্যান্ড মোটর, অর্থাৎ ইফারেন্ট, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন, অ্যান্ড ইফারেন্ট পাথওয়ে, সরি অ্যাফারেন্ট পাথওয়ে, ইফারেন্ট অ্যাফারেন্ট অ্যান্ড মাঝখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই পুরো পাথওয়ে যখন ক্লিয়ার থাকবে, এই 6 থেকে 7 মাসের মধ্যে, যখন একটা আইবল কমপ্লিটলি ডেভেলপমেন্ট চলছে, হয়নি, ডেভেলপিং পিরিয়ড চলছে, সেই সময় যদি তিনটের কোনো একটা পাথওয়েতে বাধা হয়, সেই বাধাগুলো আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাদের, তো তখন কিন্তু এই আস্তে আস্তে কিন্তু এই প্যারা হওয়ার দিকে কিন্তু চলে যেতে পারে। While ocular development, including binocular single vision and coordinated ocular movement is going on, অর্থাৎ যে যখন ডান দিক তাকাবে, বাঁ দিক তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, দুটো চোখ একই ভাবে একই ডিগ্রিতে যেন ডান দিক ঘুরে, বাঁ দিক ঘুরে, উপরে ঘুরে, এই যে কোঅর্ডিনেশনটা দুটো চোখের মধ্যে, সেটা কিন্তু এই ডেভেলপিং পিরিয়ডটা চলছে কিন্তু এই সময়ের মধ্যে। তাতে ডিস্টারবেন্স কিরকম আসতে পারে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরো ক্যাটারাক্ট, একটা শিশু ছোটবেলা থেকে ছানি নিয়ে জন্মালো, তাহলে কি হলো, ছানিটার জন্য লাইটটা কিন্তু ঢুকতে পারছে না চোখে। তাহলে লাইট যদি না ঢুকতে পারে, তাহলে আমার রেটিনা রেটিনা ডেভেলপ করবে কি করে, ম্যাকুলা, আর বাকিটা তো ছেড়েই দাও, সেখানে রেটিনা লাইট না পেলে, ব্রেন না লাইট পেলে, প্রসেসিং না করলে এক্সট্রাকুলার মাসেলসে কোনো রেসপন্সও আসবে না, ফলে আইবল মুভমেন্টটাও হবে না প্রপারলি, তার ফলে স্ক্রিন ডেভেলপ করে যাবে। শুরুতেই প্রবলেম। এইরকম কি কি হতে পারে, রিফ্র্যাক্টিভ এরার, চশমার পাওয়ার যদি থাকে, কর্নিয়াল অপাসিটি, কর্নিয়ার
যদি মানে কর্নিয়া যদি স্বচ্ছ না থাকে, তাহলে লাইট না পাস করতে পারে। টোসিস বলে একটা ডিজিজ হয় যেখানে আমার ড্রুপিং অফ আইলিড, আইলিডটা বেশি নামানো থাকে, যার ফলে প্রপারলি লাইট চোখে ঢুকতে পারে না। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে প্রথমেই প্রবলেম। এবার মনে করলাম সেন্সরিতে এইগুলো কোনো প্রবলেম নেই, লাইট চোখের ভেতর ভালোভাবে ঢুকছে। এখানে আরো একটা আছে রেটিনোব্লাস্টোমা, সেটাও আমি এখানে লেখা নেই, তোমরা লিখে নিতে পারো। এখানেও মনে করলাম প্রবলেম নেই এবং ভালোভাবে চলে গেল, পৌঁছে গেল আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে, ডিফেক্টিভ ফিউশন আছে, অর্থাৎ বাইনোকুলার সিঙ্গেল ভিশন যেটা ব্রেন থেকে আমার ডেভেলপ করার কথা, কর্টিক্যাল যে একটা অ্যাবনর্মালিটি, ঠিক আছে। বিশেষ করে আমরা বাইনোকুলার সিঙ্গেল ভিশনে তোমরা ক্লাসে দেখেছো যে তিনটে গ্রেড আছে, তার মধ্যে ফিউশনাল রিফ্লেক্স ফিউশন গ্রেড যেটা, সেটা প্রপারলি ব্রেনে ডেভেলপ করেনি, ঠিক আছে। কোনো ব্রেনের ডিসঅর্ডার আছে, টিউমার আছে বা এই ধরনের কিছু, তো সেই ক্ষেত্রে আমার এখানে আটকে যাবে, প্রবলেম হবে। এবার মনে করলাম এখানেও কোনো প্রবলেম নেই, তাহলে এবার কি হবে, ব্রেন বুঝে গেল যে লাইট চোখে পড়েছে, কোনো ছবি সে দেখতে পেয়েছে, এবার সেই অনুযায়ী তাকে রেসপন্স করতে হবে, সেই দিকে আইবলের মুভমেন্টটা করতে হবে। তো সেই অনুযায়ী এক্সট্রাকুলার মাসেলসকে এবার রেসপন্স দিতে হবে, সিগন্যালটা দেবে ব্রেন থেকে। তো সেইটা হচ্ছে মোটর বা অ্যাফারেন্ট পাথওয়ে, সেখানে আমার ডিস্টারবেন্স হলো। আলটিমেটলি কিন্তু রেজাল্টটা তাহলেও কিন্তু সমস্যা আসবে যদি প্রপারলি এক্সট্রাকুলার মাসেলসে সিগন্যাল না যায়। তাহলে কিরকম কি ফেক হতে পারে, যেমন এক্সট্রাকুলার মাসেলস এর উইকনেস আছে, কোনো উইকনেস আছে, মাসকুলার উইকনেস আছে বডিতে, যেটা এক্সট্রাকুলার মাসেলস একটা বডিরই পার্ট, তো সেই মাসেলস এর উইকনেস হতে পারে। অ্যাবনর্মাল অ্যাকোমোডেশন এন্ড কনভার্জেন্স, যেটা ছোটদের খুব বেশি হয়, এটা একটা টাইপ আমরা একটু পরেই পড়বো, যে ছোট বয়সে অ্যাকোমোডেশন অনেক হাই থাকে। তো অ্যাকোমোডেশন কি, আমরা যখন কোনো কাছের জিনিসকে দেখি তখন আমাদের অ্যাকোমোডেশন যে প্রসেসটা আমাদের লেন্সে হয় সেটা আমাদের হেল্প করে। কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে অ্যাকোমোডেশন হয় তাহলে কি হবে, আমার মানে আমাকে তো একটা ব্যালেন্স রাখতে হবে, যে যেরকম অ্যাকোমোডেশন আসবে, রিফ্লেক্স আসবে, ততটা চোখ কনভার্জ হবে। তো যদি বেশি অ্যাকোমোডেশন আসতে থাকে, বেশি অ্যাকোমোডেটিভ রিফ্লেক্স আসতে থাকে, তাহলে কি হবে, আমার কনভার্জেন্স বেশি হয়ে যাবে, তাহলে সেটাও তো আমার আসল জায়গা থেকে তো ফোকাস করে যাবে, আই বলে কনভার্জেন্সই ঠিক মতো, তাহলে এদের দুজনের রেশিওটা ঘেটে যাবে। বুঝতে পেরেছো? মানে হয় না, কোনো জিনিস বেশিও ভালো না, কোনো জিনিস কমও ভালো। যেমন তুমি একটা মেডিসিন, তোমার শরীর খারাপ করেছে, তুমি যদি মেডিসিন বেশি খেয়ে নাও তাহলে ওভারডোজ হয়ে যাবে, তার সাইড এফেক্ট হবে। আবার তুমি যদি ওষুধটা, তোমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে, তুমি যদি সেই ডোজে না খেয়ে কম খাও, তাহলে রোগটা সারতে দেরি হবে। ব্যাপারটা এরকম। তো এখানেও কিন্তু যে রেশিওটা ঘেটে যেতে পারে যদি অ্যাকোমোডেশন অনেক হাই হয়ে যায়, এবং হাই থাকে ছোটদের, ছোট বয়সে জন্মাবার পর থেকে অনেক অ্যাকোমোডেশন হাই থাকে, তোমরা জানো। তো সেইখানে কিন্তু এই সমস্যার কিন্তু তৈরি হতে পারে। নেক্সট চলে আসি, আমাদের যেটা আমরা করছি এখন, কমিটেন্ট সুইট, সেই কমিটেন্ট সুইটকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ নন প্যারালাইটিক যেটা আমরা করছি কমিটেন্ট, একটা হচ্ছে ইসোট্রপিয়া, একটা হচ্ছে এক্সোট্রপিয়া। কিছুই না, ইসোট্রপিয়া হচ্ছে যখন আমাদের, বলো, এইটা হলো ইসোট্রপিয়া, অর্থাৎ নাকের দিকে, নাকের দিকে আইবল ডেভিয়েশন করেছে, ডেভিয়েশন করে আছে। যদি এইরকম হতো, তাহলে এটা কি হতো, এক্সোট্রপিয়া। এটা হচ্ছে ইসোট্রপিয়া, যেটা হলো এক্সোট্রপিয়া। ক্লিয়ার? একটু ছোট বড় হয়ে গেছে আইবলটা, যাই হোক, বড় হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি এরকম। এটা হচ্ছে এসোট্রপি, এটা হচ্ছে এক্সোট্রপি, এরকম দেখতে। এবার দুটোর মধ্যে আমরা একটুখানি কি কি আছে একটু দেখে নেবো। ফার্স্ট হচ্ছে ইসোট্রপি। ইসোট্রপি হচ্ছে টাইপ অফ কমিটেড সুইং উইথ ডেভিয়েশন আইবল নাসালি, অর্থাৎ নাকের দিকে ডেভিয়েশন। কি কি টাইপস হয়, যেমন হচ্ছে অ্যাকোমোডেটিভ, অর্থাৎ
হাই অ্যাকোমোডেশন যে সমস্ত পেশেন্ট, বিশেষ করে ছোট বাচ্চাদের যদি অ্যাকোমোডেশন বেশি থাকে তো তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। হাই অ্যাকোমোডেটিভ যাদের ক্ষেত্রে আবার অ্যাকোমোডেশনের সাথে রিফ্র্যাক্টিভ অ্যাসোসিয়েটেড থাকে বা শুধু অ্যাকোমোডেটিভ হতে পারে, তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা যেটা একটু আগে বললাম। রিফ্র্যাক্টিভ অর্থাৎ রিফ্র্যাক্টিভ এরার ছোট থেকেও থাকতে পারে, বড় হওয়ার সাথে সাথে যদি আমার একটা চোখের পাওয়ার খুব বেশি বাড়তে থাকে এবং সেটা যদি চশমার পাওয়ারটা ঠিকঠাক কারেকশন না করা হয়, প্রপারলি কারেকশন না করা হয়, তাহলে সেখান থেকে স্কুইন ডেভেলপ করতে পারে। কনজেনিটাল ইনফ্যান্টাইল এটা কিন্তু 6 মাসের মধ্যে হতে হবে, তাদের ক্ষেত্রে বেশিটা মেবি দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ওই যে বললাম যে ফিক্সেশন রিফ্লেক্স এন্ড বাইনোকুলার সিঙ্গেল মুভমেন্টের যে বাইনোকুলার সিঙ্গেল মুভমেন্ট, ঠিক আছে, সেইটা আমাদের ডেভেলপ করছে না 6 মাসের মধ্যে, যেটা 6 মাসের মধ্যে ডেভেলপ করে যায়। তো সেই দুটো যখন ডেভেলপ করছে না, সেটা যখন দেরি হচ্ছে, তখন কিন্তু পেশেন্ট বাচ্চাদের মধ্যে ইনফ্যান্টাইল বা কনজেনিটাল হতে পারে। আর একটা কি হতে পারে, সেটা হচ্ছে যে এক্সট্রাকুলার মাসলস গুলো, রেকটাস মাসল গুলো আমরা জানি একটা নির্দিষ্ট লিম্বাস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে পতিত হয় স্ক্লেরার ওপরে, কিন্তু সেখানে যদি দেখা যায় সেই ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে না বা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে দুটো চোখের মধ্যে। মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের বোঝার জন্য। ধরো বাঁ চোখের মিডিয়াল রেকটাস, লিম্বাস থেকে 5 মিলিমিটার ডিস্টেন্সে আছে বাঁ চোখে। সেটাই ধরো ডান চোখে সেই মিডিয়াল রেকটাস 6 মিলিমিটারে আছে। তাহলে এই যে দুটোর মধ্যে যে 1 মিলিমিটারের তফাৎ হয়ে গেল, ঠিক আছে, এটা থেকে কিন্তু আমার অর্থাৎ মিস মিস ইনসারশন বা ডিফারেন্সিয়াল ইনসারশন অফ এক্সট্রাকুলার মাসলস অফ বোথ আই, সেক্ষেত্রে কিন্তু কনজেনিটাল বা ইনফ্যান্টাইল ইসোট্রপিয়া ডেভেলপ করতে পারে। এরপরে কি আছে অ্যাকওয়ার্ড, অর্থাৎ 6 মাসের ওপরের দিকে যেগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো পেশেন্টের, সেটা 6 মাসের ওপরে মানে আপ টু অ্যাডাল্ট হতে পারে, সেখানে ডায়াবেটিস থাকতে পারে, কোনো সিস্টেমিক ডিসঅর্ডার ডায়াবেটিস থেকে হতে পারে, বা চোখে কোনো আঘাত লেগেছে সেখান থেকে হঠাৎ করে ছানি তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম ডিফারেন্ট টাইপ অফ, যেটা আর কি আস্তে আস্তে এমন কিছু চোখের মধ্যে ডেভেলপ করেছে যেটা কি হয়েছে ওই যে আগের যে ডিস্টারবেন্স, ওই তিনটে ডিস্টারবেন্সের কোনো একটা ডিস্টারবেন্স করেছে, যার জন্য স্ক্রিন ডেভেলপ করছে। ওইটা মাথায় রাখবে। অর্থাৎ এই যে টাইপগুলো, এই টাইপগুলো যখন পড়বে তোমরা খেয়াল রাখবে যে এইটা কিভাবে ওই ডিস্টারবেন্স, যেটা আমি একটু আগে বললাম যে 3 টাইপ অফ ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সেস গুলো ক্রিয়েট করছে কিনা, কোন লেভেলে করছে, সেইগুলো। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে যেটা আমি জন্মাবার পরে এমন কিছু পেলাম, অ্যাকোয়ার করলাম, যেটা আমার স্ক্রিন ডেভেলপ করতে হেল্প করছে, সেইটা। সেকেন্ডারি, সেকেন্ডারি হচ্ছে মানে এমন কিছু ঘটলো যেটা আমার স্কুইনটাকে ইনডিরেক্টলি তৈরি করতে করে দিল, ঠিক আছে, যেরকম কারো ধরো আহ, কারো ধরো ছোট বয়সে ছানি অপারেশন হলো। এবার ছানি অপারেশনের সময় যে লেন্সটা ভেতরে বসানো হয়, সেই লেন্সের পাওয়ারটা ওভার কারেকশন বা আন্ডার কারেকশন হয়ে গেল। তো সেখানে কিন্তু একটা, যেটাকে আমরা কনজিকিউটিভ, অনেক সময় কনজিকিউটিভ ইসোট্রপিও বলা হয়ে থাকে, সেগুলো সেকেন্ডারির আন্ডারে আসবে, ঠিক আছে। ক্যাটারাক্টের ক্ষেত্রেও আমরা এর মধ্যে ক্যাটারাক্টটাকে ইনভলভ করতে পারি, যে একটা একটা চোখ হঠাৎ করে বেশি ক্যাটারাক্টোজেনেসিস হওয়ার ফলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ইসোট্রপিয়া ডেভেলপ করতে পারে। তো বিভিন্ন টাইপের আমাদের ইসোট্রপিয়া আছে অ্যাকর্ডিং টু দা কজ। বিভিন্ন টাইপ, ক্লিনিক্যাল টাইপস অফ ইসোট্রপিয়া, যেগুলো কি করছে আমার ওই যে ডিস্টারবেন্সেস গুলো ক্রিয়েট করছে, সেটা হতে পারে ডিফারেন্ট লেভেলে, অর্থাৎ সেন্সারি লেভেলে সেন্সারি ডিপ্রাইভেশন করতে পারে, সেন্ট্রাল কোনো ইস্যু করতে পারে, অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইস্যু করতে পারে, বা কিংবা আমার যেমন, আচ্ছা আরো একটা যেমন অ্যাকওয়ার্ডের ক্ষেত্রে যদি কারো টিউমার ডেভেলপ করছে ব্রেনে, সেন্ট্রালটাকে ডিস্টার্ব করতে পারে। তোমরা এই ডিস্টারবেন্সটাকে সাথে রেখে এটাকে পড়লে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে, হলো। এবার চলে আসি এক্সোট্রপিয়া। এক্সোট্রপিয়া হচ্ছে ঠিক উল্টো হবে, অর্থাৎ কমিটেড সুইং টাইপ অফ উইথ ডেভিয়েশন অফ আইবল টেম্পোরাল, অর্থাৎ কানের দিকে ডেভিয়েশন করা টেন্ডেন্সি। আমি একটু আগে ছবি এঁকে দেখালাম, অর্থাৎ এইরকম টাইপের যেটা আছে এক্সোট্রপিয়া, অর্থাৎ কানের দিকে ডেভিয়েশন, এদিকে না, এদিকে কান, কানের দিকে আইবল ডেভিয়েশন থাকবে, সেগুলোকে আমরা বলবো এক্সোট্রপিয়া।
এর কি কি টাইপ আছে? এর টাইপ যেটা হচ্ছে ফার্স্ট ইনফ্যান্টাইল, অর্থাৎ 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে যদি একই রকম ভাবে, ঠিক যেরকম আমরা এখানে লিখেছিলাম কনজেনিটাল ইনফ্যান্টাইল, ঠিক সেরকমই আমরা এক্সোট্রপিও ডেভেলপ করতে পারে, কারণ একই কজ। কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি যে এক্সোট্রপিয়া থেকে ইসোট্রপিয়াটা বেশি হয়। ঠিক আছে, যেটা ইনফ্যান্টাইল ইসোট্রপিয়া, সেটা কিন্তু ইনফ্যান্টাইল এক্সোট্রপিয়া থেকে বেশি হয়, এটা বেশি। এছাড়া একটা প্রাইমারি টাইপস আছে, প্রাইমারি টাইপস অফ এজোট্রপি, যেটা আমার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডাইভারজেন্স এক্সেস, একটা হচ্ছে কনভার্জেন্স উইকনেস। অর্থাৎ কি হচ্ছে যে মানে যখন দূরের জিনিস দেখতে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার আইবল বেশি ডাইভার্জ করে যাচ্ছে। অবভিয়াসলি কাছের জিনিস যখন দেখবো তখন আমাদের চোখ দুটো কনভার্জ করে, দূরের জিনিস যখন দেখবো তখন আইবল দুটো ডাইভার্জ করে। তো সেখানে ডাইভারজেন্স এক্সেস হচ্ছে যখন দূরের জিনিস তাকাতে গেছি তখন পেশেন্ট তখন ডাইভার্জ হচ্ছে এবং ডাইভার্জ হয়েই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এক্সোট্রপিয়া ডেভেলপ করবে ফর ডিসটেন্স। আবার কনভার্জেন্স উইকনেস, অর্থাৎ যখন কাছে জিনিস দেখতে যাবে তখন পেশেন্ট কি করছে, কনভার্জ করতে পারছে না, যতটা কনভার্জ করার কথা আইবল ততটা করতে পারছে না। তার ফলে সেখানে একটা এক্সোট্রপিয়া ফর নিয়া সেটা ডেভেলপ করছে। এন্ড সেকেন্ডারিটা একদম একইভাবে এখানেও যা বললাম সেখানেও হতে পারে, যে আমাদের যদি রং কারেকশন অফ ইন্ট্রাঅকুলার লেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্সোট্রপিয়া, যেটাকে আমরা কনসিকিউটিভ ইসোট্রপিও বলতে পারি। আচ্ছা, এবার চলে আসি ইনকমিটেন্ট সুইট। ঠিক আছে, ইনকমিটেন্ট যার মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্যারালাইটিক আর একটা হলো রেস্ট্রিক্টিভ। ঠিক আছে, আরো একটা আছে স্পেশাল টাইপ অফ আমাদের ম্যানিফেস্ট সুইট, যেটা ইনকমিটেন্টের মধ্যেও রাখাই হয়, এবি প্যাটার্ন, ওটা আমি লাস্টে বলবো। তাহলে দেখে নিই প্যারালাইটিক সুইট কি হয়। সেটা হচ্ছে প্যারালাইটিক সুইট হচ্ছে লিমিটেড এক্সট্রাঅকুলার মুভমেন্ট। অর্থাৎ আমি যেটা তোমাকে বললাম, বোঝালাম, খুব সিম্পল জিনিস, আমি আরো একবার বলে দিচ্ছি, যে ধরো আমার আইবলটা এই দিকে মুভমেন্ট করতে হবে। ঠিক আছে, এদিকে ধরো কান আছে, এই নাক আছে, নাকের দিকে মুভমেন্ট করতে হবে। তো নাকের দিকে মুভমেন্ট যখন করতে হবে তাহলে মিডিয়াল রেকটাসকে আমাকে ঠিক থাকতে হবে, কিন্তু মিডিয়াল রেকটাসটাই প্যারালাইসিস হয়ে গেছে সাপোজ। তাহলে কি হলো, এটা প্যারালাইটিক সুইটের আন্ডারে চলে গেল। তাহলে ওই দিকে যখন হবে ওইদিকে মুভমেন্ট করতে পারবে। কিংবা এমন হলো মিডিয়াল রেকটাস ঠিকই আছে, কিন্তু মিডিয়াল রেকটাস যখন কন্ট্রাক্ট করবে তখন ল্যাটারাল রেকটাসকে কিন্তু রিল্যাক্স হতে হবে, তবেই কিন্তু মিডিয়াল রেকটাসটা আমার আইবলকে মিডিয়ালি রোটেট বা ডেভিয়েট করতে পারবে। কিন্তু সেখানে ল্যাটারাল রেকটাস রিল্যাক্স হচ্ছে না, তার ফ্লেক্সিবিলিটি চলে গেছে, ফাইব্রোসিস হচ্ছে ল্যাটারাল রেকটাস, তখন সেটা দাঁড়িয়ে গেল রেস্ট্রিকটিভ স্কুইড। এবং এই দুটোকে, অর্থাৎ রেস্ট্রিকটিভ না প্যারালিটিক, এই দুটোকে আলাদা করার জন্য একটা টেস্ট হয়, যেটাকে বলা হয় ফোর্স ডাকশন টেস্ট। ঠিক আছে, এই ফোর্স ডাকশন টেস্ট দিয়ে দেখা হয়, অর্থাৎ যেই দিকে আইবলটা মুভমেন্ট করছে না সেই দিকটাতে একটা ফরসেপ থাকে, সেই ফরসেপ দিয়ে ওই দিকে মুভ করার চেষ্টা করা হয় আইবলটাকে। যদি ইজিলি মুভ হয়ে যায় তার মানে বোঝাই যাচ্ছে যে সেই দিকে প্যারালাইসিস হয়েছে এক্সট্রাকুলার মাসলসটা। আর যদি দেখা যায় সেই দিকে ফরসেপ দিয়ে, মানে যেদিকে মুভ হচ্ছে না সেদিকে যদি ফরসেপ দিয়ে মুভ করা হয় তাহলে দেখা যাচ্ছে ওইদিকে ওদিকে কিন্তু মুভ হচ্ছে না, তার মানে অন্যদিকে মাসলস আটকে রেখেছে আইবলকে, দ্যাট ইজ রেস্ট্রিকটিভ। যেটা হচ্ছে ফোর্স ডাকশন টেস্ট দিয়ে করা। যাই হোক, তো লিমিটেড এক্সট্রাঅকুলার মুভমেন্ট হবে প্যারালিটিকে। কি কি কারণ হতে পারে, সেটা নিউরোজেনিক হতে পারে, অর্থাৎ কোনো নার্ভের কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে আমার সেই মাসেলস, কারণ দেখো নার্ভ এবং মাসেলস এটা দুজনে কিন্তু একের সাথে অন্য ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তো দুটোকে কিন্তু ওয়েল ফাংশন হতে হবে। তো সেখানে যদি নার্ভের ইস্যু থাকে তাহলে মাসেলস কাজ করবে না। আবার নার্ভ ঠিক আছে, মাসেলসে কোনো মায়োজেনিক ইস্যু আছে, মাসেলসে কোনো সমস্যা আছে, কিছু অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে মায়োস্থেনিয়া গ্র্যাভিস করে, সেরকম মায়োজেনিক কোনো ইস্যু থাকলে, কোনো মাসেলস ফাইব্রোসিস বা এই ধরনের কোনো রকম সমস্যা থাকলে তারা সেক্ষেত্রে হবে না। আরেকটা যেটা আছে টক্সিক, টক্সিকটা হচ্ছে যখন বাইরে থেকে কোনো ড্রাগ অ্যাপ্লাই করে আমার প্যারালিসিস অফ মাসেলস করা হয়, এরকম সার্জারির সময়, ইন্ট্রাঅকুলার সার্জারি করার সময়, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কি হয়, তখন প্যারালিসিস অফ এক্সট্রাঅকুলার মাসেলস করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা প্যারালাইটিক সুইং চোখে থাকতে পারে, কিন্তু সেটা একটা টেম্পোরারি, যেটা নয় যে পার্মানেন্টলি থাকছে, এটা টেম্পোরারি। ঠিক আছে, কিন্তু এই দুটো বেশি ভাইটাল, নিউরোজেনিক অ্যান্ড মায়োজেনিক। ঠিক আছে, আর রেস্ট্রিকটিভ যেটা বললাম, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়,
যে ফাইব্রোসিস অফ দ্য এক্সট্রাঅকুলার মাসলস। তো রেস্ট্রিক্টেড অর অবস্ট্রাক্টেড এক্সট্রাঅকুলার মাসলস হয়ে যায়, যার ফলে বিভিন্ন রকমের আমার অকুলার মুভমেন্টে বিভিন্ন দিকে অকুলার মুভমেন্ট করতে অসুবিধা হতে পারে। এগুলোকে রেস্ট্রিকটিভ স্কুইন্টের আন্ডারে বলা হয়। কজের মধ্যে হচ্ছে যেরকম যদি ইনফ্লামেশন অফ সুপিরিয়র অবলিক মাসলস হয়, আমাদের যে এক্সট্রাঅকুলার মাসলস আছে কি কি আছে, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, মানে আরো আছে এক্সট্রাঅকুলার মাসলস, কিন্তু এই ছটা এক্সট্রাঅকুলার মাসলস হেল্পস ইন অকুলার মুভমেন্ট। তো তার মধ্যে যেটা হচ্ছে এসও মানে সুপিরিয়র অবলিক, সেই সুপিরিয়র অবলিক মাসলস এর যদি ইনফ্লামেশন হয় তাহলে সেক্ষেত্রে যে আমার সুইংটা দেখা যায় সেটাকে বলা হয় ব্রাউন সিনড্রোম। ঠিক আছে, এছাড়া আর কি হয়, ফাইব্রোসিস অফ দ্য ল্যাটারাল রেক্টাস আর মিডিয়াল রেক্টাস হয়, যেটা ডুয়েন সিনড্রোম বলে একটা সুইং ডেভেলপ করে। তো সেখানে আমার ল্যাটারাল রেক্টাস এন্ড মিডিয়াল রেক্টাস অথবা দুটোর জন্য আমার ফাইব্রোসিস হয়, তার জন্য আমার যে স্কুইন ডেভেলপ করে, তো সেটা কিন্তু আমার রেস্ট্রিকটিভ স্কুইনের আন্ডারে পড়ে। তো এই গেল আমাদের ইনকমিটেন্ট স্কুইন। এবং আরেকটা স্পেশাল টাইপ অফ স্কুইন আছে যেটাকে আমরা বলবো এবি প্যাটার্ন স্কুইন। এবি প্যাটার্নটা একটু আমরা বুঝবো, যেরকম দেখো ফার্স্ট আমি এ প্যাটার্নটা বোঝাচ্ছি। ঠিক আছে, এ প্যাটার্ন মানে ধরো আমি এখানে একটা এ ড্রয়িং করলাম, এ এরকম হয়, তার মানে কি বোঝাচ্ছে, যখন পেশের নিচের দিকে তাকাবে তখন আইবল ডাইভার্জ করবে, নিচের দিকে যখন তাকাবে। কিন্তু এটাই যখন উপরের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ড গেজে ডাইভার্জ করবে। কিন্তু আপওয়ার্ড গেজে কি হবে, দেখো ডিরেকশন এই দিকে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, এইরকম হয়ে যাবে। এইটাকে বলবো এ প্যাটার্ন। সেটা কি হয়, এ প্যাটার্ন ইসোট্রপিয়া আমাদের ইনক্রিজ ইন দা আপওয়ার্ড গেজ এন্ড এ প্যাটার্ন ইসোট্রপিয়া ইনক্রিজ ইন দা ডাউনওয়ার্ড গেজ। ঠিক আছে, তাহলে এ প্যাটার্ন ইসোট্রপিয়া হচ্ছে দেখো ইসো নাকের দিকে ডেভিয়েশন, আপওয়ার্ড গেজে হচ্ছে, যখন ডাউনওয়ার্ড গেজে হবে তখন ডাইভার্জ করবে, একটু আগে দেখালাম। ঠিক আছে, ইনক্রিজ ইন দা ডাউনওয়ার্ড গেজ এক্সোট্রপিয়া হয় এ প্যাটার্ন। আর বি প্যাটার্নটা ঠিক উল্টো হবে, এরকম। তাহলে এখানে কি হবে, যখন নিচের দিকে তাকাবে তখন converge করবে। অর্থাৎ দেখো বি প্যাটার্ন ইসোট্রপিয়া ইনক্রিজ, বি প্যাটার্ন ইসোট্রপিয়া ইনক্রিজ ইন আপওয়ার্ড গেজ, তার মানে আপওয়ার্ডে কি হবে, ডাইভার্জ করবে। এই এবি প্যাটার্ন সুইং, এই এবি প্যাটার্ন সুইং কখন হয়, কেন হয়, না এটা একটু বুঝতে হবে, তোমাদের একটু কমপ্লিকেটেড লাগতে পারে। সেটা হচ্ছে ভালো করে বুঝবো যে বেসিক্যালি হয় কি, যে রেকটাস মাসল গুলো মানে এর মধ্যে যেটা পড়বে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস আর সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, এরা যেন প্রপারলি ইনসার্টেড হয়। যখন প্রপারলি ইনসার্টেড হচ্ছে না, কিরকম হচ্ছে না, অর্থাৎ লেফট আই যেমন ইনসার্টেড হওয়ার সেরকম ইনসার্টেড হয়েছে, কিন্তু রাইট আইতে দেখা গেল যে সুপিরিয়র রেকটাস একটু স্লাইটলি মিডিয়াল ইনসার্টেড হয়েছে রাইট আইতে, আর সেই রাইট আইতেই ইনফিরিয়র রেকটাস একটু বেশি ল্যাটারাল ইনসার্টেড হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যদি দুটো আইবলকে আমি পাশাপাশি রাখি তাহলে সুপিরিয়র রেকটাস দুটো ডিস্টেন্স দুটো চোখে আর ইনফিরিয়র রেকটাস দুটো ডিস্টেন্স দুটো কিন্তু অনেকটা তফাৎ হয়ে যাবে। ঠিক ওইভাবে আমরা ভেবে নি জিনিসটা, বুঝতে পেরেছো? ঠিক একই রকম অবলিক মাসলস এর ক্ষেত্রে হতে পারে, যদি সুপিরিয়র অবলিক যেখানে ইনসার্টেড হওয়ার কথা সেখানে না হয় একটু আগে ইনসার্টেড হয়ে গেছে, আবার সেখানে ইনফিরিয়র অবলিক যেখানে ইনসার্টেড হওয়ার কথা সেটা একটু বেশি ল্যাটারাল ইনসার্টেড হয়ে গেছে, বা উল্টোটা। এটা যে আমি এটা জাস্ট এক্সাম্পল বলছি, এরকম নয় যে ইনফিরিয়র অবলিক ল্যাটারালি করবে বা ইনফিরিয়র রেকটাস ল্যাটারালি করবে বেশি, তা বলছি না, উল্টোটা হতে পারে। তো সেই অনুযায়ী এ এন্ড বি প্যাটার্ন হয়। তো বেসিক্যালি এ বি প্যাটার্নটা হয় অবলিক মাসলস এন্ড সুপিরিয়র এন্ড ইনফিরিয়র রেকটাস মাসলস এর মানে প্রপার ইনসারশন না হওয়ার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে তোমাদের ম্যানিফেস্ট কুইট করিয়ে দিলাম। তো আশা করি আই হোপ কি তোমাদের বুঝতে
কোনো অসুবিধা হয়নি। আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো তোমাদের কেমন ক্লাস লাগলো সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর এরকম আরো ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো মনে করে। সবাই খুব ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট একটা নতুন টপিক নিয়ে। ততদিন টেক কেয়ার, বাই বাই।